তার পায়ের তলায় মাটি নেই, যে ন্যূনতম কোনো নৈতিক শক্তি নেই এবং পুরোটাই দমন পীড়নের উপরে টিকে আছে, এই কথাগুলো কিন্তু আমরা বেশ অনেকদিন ধরে বলছিলাম। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের আজকে অতিথি জোনায়েদ সাকি। তার নামের আগে আসলে কোনো বিশেষণ দিতে হলো না এই কারণে যে তিনি দীর্ঘদিন থেকেই পরিচিত মুখ, রাজপথে ঝাঁঝালো বক্তব্য দিচ্ছেন। গত 15 বছর যদি আমরা তাকে দেখেছি, তিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে কথা বলেছেন দৃঢ় চিত্তে। জোনায়েদ সাকি, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দীর্ঘদিন থেকেই রাজনীতির সাথে যুক্ত আছেন, অনেকদিন থেকে কথা বলছেন, ন্যায্যতার পক্ষে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন, অনেক নিপীড়নের শিকার হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের যে বিজয় হলো, আজকের বাংলাদেশ 1 মাস পেরিয়ে গেছে, এর মধ্যে কেমন লাগছে, কেমন অনুভূতি, কি মনে হচ্ছে, আগামীর স্বপ্নটা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। এমন একটা ঐতিহাসিক ঘটনা আমাদের এখানে, এইভাবে আমাদের ছাত্র জনতা এত প্রবল একটা শক্তি, যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাকে মোকাবেলা করে মানুষের যে উত্থান, সেইটা সম্ভব করেছে। সরকারের বিরুদ্ধে যেমন মানুষের ক্ষোভ ছিল, যারা জনগণের উপরে ভয়াবহ একটা জগদ্দল পাথরের মতো চেপেছিল, একই সাথে একটা নতুন আশার জায়গাও ক্ষোভের সাথে যুক্ত হয়েছে, যে এটা বদল করে আমরা নতুন কোনো জায়গায় যাব। এবং সেটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে কথাও হচ্ছিল, মানে রাজনৈতিকভাবে একটা নতুন স্বপ্ন, নতুন একটা জায়গায় পৌঁছানো। এবং লক্ষ্য করবেন যে রাজনৈতিক দলগুলো এই বিদ্যমান শাসনের যে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট চেহারা, এটার বিপরীতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা হবে, সেই ব্যাপারেই মানুষকে তাদের অঙ্গীকার ওয়াদাগুলো করছিল। এবং বেশ কিছু সুনির্দিষ্ট কর্মসূচি বলেন, প্রস্তাব বলেন, সেগুলো সামনে আনা হয়েছে, যে পরবর্তী কালটা, রাষ্ট্রটা, ব্যবস্থাগুলো কেমন হবে। আমরা নিজেরাই সেই বিষয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম, যে যতক্ষণ না পর্যন্ত মানুষকে একটা নতুন কল্পনায়, নতুন স্বপ্নে আলোড়িত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যমানের বিরুদ্ধে আসলে মানুষের লড়াইটাকে একটা শক্ত ভিত্তিতে দাঁড় করানো যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থান একটা নতুন জায়গা সৃষ্টি করেছে, এমন একটা শক্তির উদ্ভব ঘটিয়েছে, যেখানে মানুষের আকাঙ্ক্ষাটা একটা শক্ত ভিত্তির মধ্যে দাঁড়িয়েছে এবং মানুষ সত্যি সত্যি স্বপ্ন দেখছেন যে পরিবর্তন এবার একটা হবে। এবং রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা পরিস্থিতি, যে এই এমন একটা বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো চাইলেও সরে যেতে পারবে না। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে মানে তাদের নিজেদের অবস্থান টিকিয়ে রাখাটা খুব কঠিন হবে বলে আমি মনে করি। সেই দিক থেকে বাংলাদেশের সত্যি সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা পরিবর্তনের জন্য। এখন বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকার কিন্তু এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে হাজারো উপরে আমাদের তরুণ প্রাণ তারা জীবন উৎসর্গ করেছেন। একেবারে কি বলা যায়, যে এই রকম গুলি, এই ধরনের একটা অত্যাচার, এটা মানে এর মধ্যে সচেতন জায়গা ছিল, যে আমি মানে মারা পড়তে পারি, হঠাৎ করে মারা গেলেন ব্যাপারটা এরকম না। সবাই কিন্তু দেখছে যে গুলি হচ্ছে, এবং সেই গুলির মধ্যে একজন মারা পড়ছে, তো আরও একজন দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারপর তারাও মৃত্যুবরণ করছেন। তো এইরকম একটা বাস্তবতায় মানে হাজার হাজার আহত হয়ে এখনো তারা চিকিৎসাধীন। দেশের লক্ষ কোটি ছাত্ররা, জনতা যেভাবে যুক্ত হয়ে একটা আন্দোলনকে সফল করেছে, এই শক্তিটাকে, এই শক্তির উপর দাঁড়িয়ে যেহেতু সরকার আছে, তাদেরকে এইবারে বাংলাদেশে একটা বড় পরিবর্তনের সূচনা করতে হবে। এবং আমাদের আসার জায়গাটা হচ্ছে যে, যেটা পরিষ্কার করেই প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন, যে কথাটা আমাদের দীর্ঘদিনের দাবি, ছাত্র সমাজও যেটার প্রতিধ্বনি করেছে, যে আমাদের দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। আগেকার বন্দোবস্তটা ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, এইটা মানুষের উপরে নির্যাতন করে, তার অধিকার কেড়ে নেয়, মানুষকে বিভাজিত করে এবং রাষ্ট্রটাকে দেশের সম্পদ লুটের একটা হাতিয়ারে পরিণত করে। এই যে জায়গাটা, এই বন্দোবস্ত বদলাতে হবে। এবং এই বন্দোবস্ত বদলানোটার আওয়াজটা এখন জনগণের আওয়াজ, সেটা এই সরকারও সামনে এনেছে। এখন এইখানে অনেকগুলো কাজ আছে। একটা কাজ তো হচ্ছে আশু কতগুলো সংকট মোকাবেলা করা,
রাষ্ট্রটা পুরো দখল করেছিল, এখন প্রতিষ্ঠানগুলোকে একেবারে দলীয়কৃত করে ফেলেছে। তো এই প্রতিষ্ঠানগুলো ভেঙেও পড়েছে, যে কারণে ক্ষমতা থেকে স্বৈরাচারী শক্তি সরে যাওয়ার সাথে সাথেই আমাদের ইয়েটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো দ্রুত পুনর্গঠন করা দরকার, যাতে করে আমাদের দেশের মধ্যে যে ন্যূনতম স্থিতিশীলতা সেটা রক্ষা করা যায়। যেটা জরুরি বিষয় যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জও যেহেতু সামনে আছে, বিগত সরকারের লুটপাট, দুর্নীতি এবং আরও অন্যান্য পরিস্থিতি, বিশেষত আন্তর্জাতিক পরিস্থিতি মিলিয়ে সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে এখন খুবই গুরুত্ব দিয়ে এবং দায়িত্বের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। সেদিক থেকে এই প্রতিষ্ঠানগুলো কাজ করা, সবগুলো জায়গায় থাকা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আমরা কিছুটা সময় এই সরকারকে সহযোগিতার জায়গা থেকে দেওয়া, যে আপনারা দ্রুত এই পদক্ষেপগুলো নেন। এবং এখনও আমরা মনে করি যে অতি দ্রুত সেই পদক্ষেপগুলো নিতে হবে। একটু ধীর লয় দেখা যাচ্ছে, সেটা ঠিক হবে না, কেননা এই অবস্থাটা মোকাবেলা করার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এইগুলো পুনর্গঠনের কাজটা করা দরকার। আমরা বলেছি যে মানুষকে একটা নতুন আশ্বাস, নতুন একটা স্বপ্নের দিকে যে আমরা যাচ্ছি, সত্যি সত্যি নতুন একটা ব্যবস্থার দিকে যে যাচ্ছি, তার কতগুলো পরিষ্কার জায়গা দরকার, যেটা আমরা বলেছি যে এখানে যারা হত্যাকারী তাদের বিচার হতে হবে এবং ন্যায় বিচারটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে ন্যায় বিচারই আছে আমাদের নতুন যাত্রার একটা ভিত্তি। এবং সেই দিক থেকে এইখানে যেভাবে আগেকার ধরনগুলো আমরা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মামলা করে, যেভাবে একটা এর বিচার প্রক্রিয়া, এগুলো নিয়ে মানুষের সাথে একটা দূরত্ব এবং অনাস্থা, সেইটা যাতে তৈরি না হয় এবং এখানে এই ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তনের সূচনা করা। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে মানুষের যে স্বপ্ন, নতুন বন্দোবস্ত, রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার এবং একটা গণতান্ত্রিক রূপান্তর, সেই তার জন্য সংবিধানকে গণতান্ত্রিক করা, এই কতগুলো কাজ কিভাবে হবে সেই বিষয়ে আলাপ আলোচনা শুরু করা। তো সময় এখনো মাত্র মাস পেরোচ্ছে, 5ই আগস্ট থেকে সরকারের এখনো মাস হয়নি, 8 তারিখে শপথ নিয়েছেন। সুতরাং আমরা আশা করি যে তারা জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে সক্ষম হবে। আপনি ঠিকই বলেছেন, অনেকগুলো বিষয় আসলে আপনি নিজেই বললেন। বিগত সরকারের রেখে যাওয়া 15 বছর ধরে তারা যেভাবে দেশ শাসন করছে, তাদের যে কার্যপ্রণালী, এটা মানুষ চায়নি, পছন্দ করেনি বলেই ছাত্র জনতার এই বিশাল আন্দোলন সফল হয়েছে। যদিও রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন ধরেই আপনারা এই প্রতিবাদ করছিলেন, 2014 নির্বাচন গেছে, 2018 গেছে, বিগত দিনে যে আপনাদের এই যে মানুষের মৌলিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য এবং এই যে পুলিশি রাষ্ট্রের যে মানে তাদের যে কর্মকাণ্ড, আচরণ, এগুলোর প্রতিবাদ করলেন, তারপরও আপনারা অনেক দিন আন্দোলন করেছেন, ঠিক তারপরও সরকার টিকে ছিল। এইবার যখন আন্দোলনটা যখন এই জুলাই মাস থেকে শুরু হলো এবং 5ই আগস্টে এভাবে একটা সরকার পতন হবে, এইটাকে আপনারা কখনো ভাবতে পেরেছিলেন? এইটা তো দিনক্ষণ ঠিক করে কেউ কিছু ভাবে না, কিন্তু এই সরকার যে তার পায়ের তলায় মাটি নেই, তার যে ন্যূনতম কোনো নৈতিক শক্তি নেই এবং পুরোটাই দমন পীড়নের উপরে টিকে আছে, এই কথাগুলো কিন্তু আমরা বেশ অনেক দিন ধরে বলছিলাম। তারা শুরুতে এক ধরনের সম্মতি তৈরির চেষ্টা করেছিল যে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করছেন এবং এই সব কথাবার্তা বলে, সেটা কিছুটা সময় কাজ করলেও 14 সালের পর থেকে মানুষ প্রশ্ন করা শুরু করেছে। 18 সালে তাদের এই ভোট ডাকাতির নির্বাচন থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এইগুলো আসলে তারা একটা ক্ষমতা প্রলম্বিত করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং আসলে তারা ক্ষমতাটাকে একটা জমিদারি ব্যবস্থায় পরিণত করতে চায়, যেটাকে যেন তেন যেভাবে ইচ্ছা তারা সেভাবে চালাতে পারে এবং এর জন্য মানুষের যে কোনো ধরনের অধিকার সবগুলো কেড়ে নিয়েই তারা শাসনটা চালাবে এবং লক্ষ্যটা হচ্ছে যত বেশি ধন সম্পদ বানাও, লুট করে পাচার করো এবং এর জন্য দেশটাকে একেবারে দেশের সার্বভৌমত্ব মর্যাদা অন্য দেশের কাছে একেবারে বিলীন করে দিতেও তাদের কোনো বাধা থাকবে না। সেইটা আমরা পরিষ্কারভাবে মানুষের মধ্যে উপলব্ধি হচ্ছে। ফলে ওই অর্থে সরকারের যে যাকে বলে যে এক ধরনের জনগণের মধ্যে তার যে পক্ষে সম্মতি, সেটা প্রায় একেবারে নাই হয়ে গিয়েছিল। পুরোটাই দমনের উপরে তাদের জায়গা ছিল। যেমন ধরুন রাজনৈতিক আন্দোলনকে কিভাবে তারা নানাভাবে মানে ধ্বংস করে দিত। আমরা যখন আন্দোলন করছি, আমরা দেখলাম যে যুগপৎ আন্দোলনে বিএনপির সমাবেশে পরিকল্পিতভাবে কতগুলো এজেন্ট প্রভোকেটিয়ার বলে আর কি, যারা তাদেরই লোক কিন্তু মিশে যায়
এবং তারা নানা ধরনের ঘটনা সৃষ্টি করলো এবং সেইগুলো সহিংসতার ঘটনাগুলোকে পুঁজি হিসেবে ব্যবহার করে ওইগুলোর দায় সমস্ত বিরোধী আন্দোলনের উপর জনমনে বিভ্রান্ত তৈরি করে। না, শুধু তাই না, পুরো বিরোধী আন্দোলনের উপর ওইটার দায় চাপিয়ে দিল যে তারা সহিংসতা করেছে, কাজেই তাদেরকে এখন দমন করা ছাড়া কোনো উপায় নেই। এভাবে দমন, পীড়ন, নির্যাতন, খুন এগুলো সব কিছু জায়েজ করা হয় এবং আন্দোলনকে একটা ধ্বংস করার চেষ্টা করা হয়। এইটা এমনকি ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও তারা করতে চেষ্টা করেছে। এখন আমাদের দেশের ইতিহাসে একটা জিনিস মনে রাখা দরকার যে সবগুলো বড় আন্দোলনে ছাত্র সমাজ যখন নেমেছে তখনই কিন্তু সেটা একটা পরিবর্তনের জায়গায় গিয়ে। পাকিস্তান আমল থেকে আপনি দেখবেন যে ভাষা আন্দোলন 52 সালে কিংবা 60-এর দশক, 69-এর গণ অভ্যুত্থান, 71 এবং 71 সালের মুক্তিযুদ্ধ, 1990 সাল বড় পরিবর্তন, এই সবগুলো জায়গায় ছাত্ররা যখন একটা জিনিসের মধ্যে নামে সেটা সমাজের আরো অপরাপর অংশকেও মানে যুক্ত করে ফেলে। তো ওই জায়গায় রাজনৈতিক বিভেদটা, রাজনৈতিক পার্থক্যগুলো এইটা যখন মানে ছাপিয়ে গিয়ে সমস্ত মানুষের একটা ঐক্যের জায়গাটা সৃষ্টি হয় তখন কিন্তু মানুষজন নেমে পড়ে। তো এই ক্ষেত্রে যেটা ছিল আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা চেষ্টা করেছি জনগণের বৃহত্তর ঐক্য তৈরি করার, কিন্তু সবসময় ছাত্ররা যে জমাট ঐক্যটা সৃষ্টি করে সেটা এইবারে বড় আকারে ঘটেছে। ছাত্র সংগঠনগুলোর ঐক্য আগে যেভাবে আপনার এই ঐক্য এই ধরনের অবস্থা সৃষ্টি করত সেটা একটা সমস্যা তৈরি হয়েছে, কেননা ছাত্র রাজনীতিটাই আন্দোলনটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তার ছাত্র আন্দোলন বলে কিছু নাই। এখানে এক ধরনের যাকে বলে যে বরকন্দাজ প্রশাসন আছে আর তাদের পেটোয়া বাহিনী হিসেবে সরকারি দলের ছাত্র সংগঠন থাকে এবং তারা সব কিছু দখল করে রাখে, যার ফলে ওই পরিবেশটাও একটা মানে সংকটের মধ্যে ছিল। এই কারণে যখন সাধারণ ছাত্ররা মানে একটা নির্দলীয় জায়গা থেকে এসে আন্দোলনটাকে যুক্ত হলো এবং এর মধ্যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোও যুক্ত হয়েছে, কিন্তু মূলত আন্দোলনটা পরিচালিত হয়েছে এক ধরনের নির্দলীয় সাধারণ ছাত্রের জায়গা থেকে। ফলে এটা আর কোনো দলীয় আন্দোলন হিসেবে থাকলো না, এটা সারা দেশের ছাত্র সমাজ মনে করলো এটা আমার আন্দোলন, এর মধ্যে কোনো দলীয় বিভাজন নাই, এটা আমার অধিকারের আন্দোলন। প্রথমত সেটা কোটা সংস্কার থেকে তার বৈষম্য বিরোধিতা এবং তারপর যখন একের পর এক হত্যাকাণ্ড এইভাবে ঘটলো তখন সেটা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে পরিণত হলো এবং শেষ পর্যন্ত এক দফাতে চলে আসলো। এই ইয়েটা যদি আপনি দেখেন তাহলে এর পুরো আন্দোলন ধাপে ধাপে যেমন উঠেছে, ধাপে ধাপে তার দাবিগুলোকে সামনে আনফোল্ড করেছে এবং মানুষকেও এইভাবে যুক্ত করে ফেলেছে। তো সেইটা রাজনৈতিক দল হিসেবে আমি যদি বলি যে আমরা কিন্তু এই সরকারের যে পতন অনিবার্য, এই কথাটা হয়তো অনেক বক্তৃতাতে আমরা বলেছি, অনেকে ভেবেছেন এটা তো এক ধরনের অলংকার হিসেবে আমরা বলতে হয়, কিন্তু এটা 18 সালের পর থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে এই কথাটা মানে কনভিকশন নিয়ে বলেছি যে এই সরকার আসলে টিকতে পারবে না এবং একটা গণ অভ্যুত্থান অনিবার্য, এটা অবশ্যম্ভাবী। মানুষের মধ্যে যে বিক্ষোভ আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে, কারণ তার জীবনকে এই শাসন সত্যি সত্যি একেবারে অসহনীয় করে তুলেছিল। সাধারণ মানুষের দিকে কথা বললেই রাস্তাঘাটে তারা বলতেন যে আর তো ভাই চলতে পারি না, কবে এই সরকার যাবে, কিভাবে আমরা ফেলতে পারবো। তো মানুষের যে ভাষাটা সেটা ছিল যে এটা একবার যদি মানে ক্লিক করে যাকে বলে তাহলে এটা কোনো শক্তি এটাকে দাবিয়ে রাখতে পারবে না। সেটা এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে। মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই 5 অগাস্ট, গত 5 অগাস্ট যেটা আমরা বাস্তবে রূপ নিল, ঠিক আজ তার 1 মাস পূর্ণ, 5 সেপ্টেম্বর। আজকে অনেক কর্মসূচি হচ্ছে। আপনার কথা থেকে শুধু একটা কথা জিজ্ঞেস করি যে এই যে ধরেন সাধারণ মানুষের সম্পৃক্ততা আগের আন্দোলন, বিশেষ করে সর্বশেষ গত 18 নির্বাচনের পরে আপনারা সমস্ত বিরোধী সমমনার রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করছিলেন তখন চারিদিক থেকে ট্রান্সপোর্টেশন বন্ধ, যোগাযোগ বন্ধ, কিন্তু তারপরও মানুষের ঢল, উচ্ছ্বাস সমস্ত বিভাগীয় শহরে আপনাদের সব কিছুই আপনাদের ঠিক ছিল, কিন্তু সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছিল না বা ছাত্র জনতা মানে রাজনৈতিক দলের কর্মী সমর্থক ছাড়া সাধারণ মানুষ সম্পৃক্ত না হওয়ার কারণটা কি ছিল যে আমাদের অতীতের যে রাজনৈতিক দলগুলোর সরকার পরিচালনার যে অভিজ্ঞতা তার প্রতি কি মানুষের একটু আস্থা কমে গিয়েছিল বা বিশ্বাস কমে গিয়েছিল, এই জন্যই কি গত 15 বছর আসলে তারা রাস্তায় নেমে আসেনি, এরকম আপনি মনে করেন? আমি মনে করি যে একটা ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল এবং এই কথাটা আমরা বহুবার বলেছি
রাজনৈতিক ইয়ের মধ্যেই বক্তৃতায় বলেন, বিশ্লেষণে বলেন যে সরকারের প্রধান অস্ত্র ছিল ভয়ের রাজত্ব তৈরি করে মানুষকে রাজনৈতিক সংগ্রাম, প্রতিবাদ, ঐক্যবদ্ধ হওয়া এই জায়গা থেকে বিরত করা। কারণ তারা যখনই কোনো প্রতিবাদ করতে আসবে যাতে তার সেটা করতে সে সাহস না করে, তার জন্য পরিস্থিতি তৈরি করো। এই জন্যই রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা হচ্ছিল। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস লিখলে সেটাকে আপনি যাতে ভয়ে থাকেন, এবং ক্লাস 10-এর ছাত্রকেও তুলে নিয়ে আসা হয়েছে এর জন্য। নানাভাবে আপনি যদি কোনো প্রতিবাদ করেন আপনার পেশাগত জীবনে, আপনার কোনো কর্মক্ষেত্রে, সেখানেও আপনি নানানভাবে হেনস্থার শিকার হবেন, হয়রানির শিকার হবেন। আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, সরকারের বিরুদ্ধে গেলে আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সর্বক্ষেত্রে একটা ভয়ের রাজত্ব তৈরি করা হয়েছে যে তুমি যদি এর বাইরে যাও তার মানেই হচ্ছে তুমি বিপদে পড়বে। এর ফলে সাধারণ মানুষ আন্দোলনের সম্পৃক্ততার ক্ষেত্রে তার বিক্ষোভ আছে সরকারের প্রতি, কিন্তু আন্দোলনের সম্পৃক্ততার ক্ষেত্রে যে জায়গাটা দরকার ছিল সেই স্পেসটা একটা 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 বিচ্ছেদ ঘটেছিল। চেষ্টা করছিলাম মানুষের মধ্যে এই কারণেই কিভাবে ঐক্যের জায়গাটা সৃষ্টি করা যায়। সেজন্য আমরা ডাকটা তুলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান পার্থক্য আছে, কিন্তু একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে এবং সবাইকে যার যার অবস্থান থেকে নামতে হবে, যুগপৎ ধারায় নামতে হবে, কিংবা আরও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। এবং সেই অনুযায়ী আন্দোলনটা আমরা গড়েও তুলেছি। যথেষ্ট মানুষের মধ্যে জমিনটা কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে আন্দোলনগুলোর মধ্যে, এবং সেইখানে মানুষ আশা করেছিল এটার মধ্যে একটা পরিবর্তন। কিন্তু সরকারের ওই যে ষড়যন্ত্রের কৌশল, আন্দোলন ধ্বংস করার যে কৌশলটা, সেটা তারা এবারও সফলভাবে প্রয়োগ করতে পেরেছিল। একটা বড় বিচ্ছিন্নতা হয়েছিল যে ছাত্রদের মধ্যে যে ঐক্যটা গড়ে ওঠা দরকার ছিল, শ্রমিকদের মধ্যে যে ঐক্যটা করেছে, যারা সাধারণভাবে বড় আকারের ভূমিকা পালন করেছে আমাদের দেশের আন্দোলনের ইতিহাসগুলোতে, সেটার ক্ষেত্রে একটা বড় বাধা তারা তৈরি করে রেখেছে। এইবারে যেটা ঘটেছে যে ছাত্ররা তাদের নিজস্ব একটা দাবি থেকে সামনে এসছে, এবং সেইটার উপরে যখন হামলে পড়ল এবং আবু সাঈদ ওইভাবে দাঁড়িয়ে গেলেন, পুরো ব্যাপারটা একদিকে যেমন ভয়ের রাজত্বটা ভেঙে দিয়েছে, আরেকদিকে এমন এক আবেগীয় বন্ধন ছাত্র সমাজের মধ্যে তৈরি করেছে যেটাকে আসলে রুখবার সাধ্য আর এই রাষ্ট্রের থাকেনি। এবং ওই জায়গাটা যে আন্দোলনের ক্ষেত্রে ঘটে, ওই আবেগীয় বন্ধনটা এবং এই সাহসটা যখন কোনো আন্দোলনে যদি সঞ্চারিত হয়, সেই আন্দোলন সফল হবেই। এবং আমাদের প্রত্যেকটি বড় আন্দোলনের ইতিহাসে এই ধরনের ঘটনাবলীগুলো আছে। একটা হচ্ছে ভয় ভেঙে দেওয়া, আর একটা হচ্ছে ওই আবেগীয় বন্ধনটাকে সৃষ্টি করা, যেটা আসলে মানুষের ঐক্যবদ্ধ শক্তিটাকে জাগরিত। আপনি বলছেন ভয় তৈরি করা, এবং আবার সেই ভয় ভেঙে আবেগের যে জাগরণ তৈরি হয়, দুটোই আমরা দেখলাম। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার নিশ্চয়ই রাষ্ট্রটাকে সংস্কার করে, রাষ্ট্রের বিভিন্ন কাজকে মেরামত করে শেষ করে, প্রধান উপদেষ্টা বলেছেন সম্প্রতি তার বক্তব্যে তিনি যে আপনারাই চাইবেন আমরা কতদিন থাকবো বা আমরা কবে যাব, জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন। এর আগে কোনো সরকারকে এইভাবে আসলে কখনো বলতে শোনা যায়নি। একটি ইতিবাচক দিক, মানুষের মধ্যে অনেক আশার সঞ্চার হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে, মানুষ তার ভোট প্রয়োগ করবে, রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা আসবে, রাজনৈতিক দল সরকার চালাবে। গণতন্ত্রের সৌন্দর্য যেটা, গণতন্ত্র মানুষ তার নেতা নির্বাচন করবে। আপনি কতটুকু আসলে এ বিষয়ে আপনার দৃঢ় বিশ্বাস যে দলই ক্ষমতায় আসুক, অতীতের সরকারের মতো আর ভুল করবে না? সরকার দেশ পরিচালনা করবে, কিন্তু সরকারে যেই থাকুক তার টাকা পয়সা ধন সম্পদ তৈরির চিন্তা সে করবে না, লুটপাট করবে না, ভয়ের রাজত্ব তৈরি করবে না। এই বিষয়ে আপনি কতটুকু আপনার আত্মবিশ্বাস? দেখুন, কোনো সরকার ভয়ের রাজত্ব তৈরি করবে না, লুটপাট করবে না, দুর্নীতি করবে না, অন্যায় করবে না, এইটা তো কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে এটা করতে চাইলেও এটা করাটা কঠিন হবে। কোনো একটা দল কিংবা কোনো ব্যক্তির নৈতিকতা বলেন, নীতি বলেন, সেটা তো এটা তো যে কোনো সময় বদলাতে পারে। এটা ইতিবাচক দিকেও যেতে পারে, এটা নেতিবাচক দিকে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এমন একটা রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্রটা মানুষ কোনো দল চাইলেই সেটাকে একেবারে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটা নিয়ে জনগণের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়তে না পারে। সেই জন্য আমরা বলছি যে এখানে একটা রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে, সরকারকে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে। সেই জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তুলতে গেলে ক্ষমতার ভারসাম্য দরকার।
আমাদের প্রধান সমস্যাটা হচ্ছে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল এবং এইটাকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করা যেত। তার সাথে যুক্ত হয়েছে এই আওয়ামী লীগ যেভাবে মানে তাদের পুরো এইটা তাদের শাসনটাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে গিয়েছে এবং সেটার জন্য মানুষকে যত ধরনের নিপীড়ন করা যায়, যা করা যায় সেটা তারা করতে গিয়েছিল। তো এইভাবে এটা যাতে কেউ করতে না পারে, রাষ্ট্র ব্যবস্থাটাকে ওই দিক থেকে পরিবর্তনটা করতে হবে। তা আমরা সেখানে অনেকগুলো মানে বিষয় আগে থেকেই মানে পরিষ্কার করছিলাম যে একটা রাষ্ট্রের তো কতগুলো প্রাতিষ্ঠানিক জায়গা থাকে। আমরা এখানে সংসদ, বিচার বিভাগ, সরকার, এইগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। ক্ষমতার ভারসাম্য ছাড়া এটা হবে না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় খুব সামনে এসছে। তার মধ্যে মৌলিক যে প্রশ্নগুলো, যে সংসদটা অকার্যকর হয়েছিল ৭০ অনুচ্ছেদের মাধ্যমে, কোনো ন্যূনতম গণতান্ত্রিক জায়গা নেই, দলনেতা যাই বলেন তাই চলে এবং সেটার ফলে দলের ভেতরেও একটা গণতন্ত্র চর্চার ঘাটতি হচ্ছে। মানে দলের ভেতরে এক ধরনের, যেহেতু দলনেতা যা বলে সেটা সংসদে শুনতে হয়, দলের ভেতরেও সেই অনুযায়ী একটা অবস্থা সৃষ্টি হয়। ফলে ৭০ অনুচ্ছেদ সংস্কার করতে হবে। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না স্বাধীনভাবে, কারণ এর নিয়োগের জায়গাটা যখন ওই একজন ব্যক্তি সরকার প্রধানের কাছে থাকে এবং যে সরকার প্রধান আবার ৭০ অনুচ্ছেদের মতো একটা জিনিস মানে তার হাতে এইভাবে থাকে, ফলে ওইখানেও পরিবর্তনটা আনতে হবে। আমরা দাবি তুলেছিলাম যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের কর্তৃত্বটা সাংবিধানিক কমিশনের হাতে দিতে হবে, যেখানে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে, যার ফলে নিয়োগ প্রাপ্ত ব্যক্তিরা কোনো একজন ব্যক্তি কিংবা একটা দলের প্রতি তার অনুগত থাকতে না হয়। আমরা একই সাথে যেটা বলেছি যে রিপ্রেজেন্টেশন কিভাবে হবে। আমাদের এই যে সংসদ তৈরি হচ্ছে, এইটার মধ্যে 2 কক্ষ থাকা দরকার যাতে একটা ভারসাম্য থাকে এবং সেখানে প্রতিনিধিত্বটা সংখ্যানুপাতিক ভাবে হলে সেই জায়গাটাতে অন্ততপক্ষে যদি আমরা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বটা দেখতে পাই, তাহলে একটা ভারসাম্যের জায়গা আনা যাবে। বাংলাদেশে যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, তাতে প্রধানমন্ত্রী চিরস্থায়ী যাতে কেউ ভাবতে না পারেন, সেখানে একটা বদল আনা দরকার। সেটাও গুরুতর পরিবর্তন আনতে পারবে, প্রভাব ফেলবে। সে কারণে দাবিটা এসছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না। সেটা অবশ্য সবাই একটা ঐক্যের জায়গা তৈরি হয়েছে পরপর 2 টার্মের ক্ষেত্রে। তার মানে হচ্ছে হয়তো এক টার্ম বাদ দিয়ে তৃতীয় টার্ম আবার আসতে পারে, চতুর্থ টার্মে। কিন্তু আমাদের দাবির জায়গাটা ছিল যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হওয়ার বিধানের জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে এখানে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে। এই যে আপনারা এত সুন্দর জিনিসগুলো, এগুলা আলটিমেটলি বাস্তবায়ন করবে কি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার? না, এটা তো সাংবিধানিক পরিবর্তন, এটা তো লাগবে। এখন সাংবিধানিক পরিবর্তনের প্রশ্নে আমরা যেটা মনে করি যে গণতন্ত্র মানে কনসেনসাসটা দরকার। একটা তো হচ্ছে কতগুলো প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, সংস্কার, আইনগুলো যেগুলো একেবারেই গণবিরোধী সেগুলো বাতিল করা অথবা সংশোধন করা। সরকারের এই আশু কাজগুলোর সাথে সাথে এই সরকারের একটা কর্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, আমাদের শিক্ষার্থীরা, শ্রেণী পেশার প্রতিনিধিরা, মানে অর্থাৎ সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনায় বসা এবং একটা এই পরিবর্তনগুলোর প্রশ্নে একটা কনসেনসাস, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা। আমার মনে হয় যে এটা আলোচনার প্রক্রিয়ার ব্যাপার। কারণ মূল লক্ষ্যটা খেয়াল রাখা দরকার। মূল লক্ষ্যটা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই, লক্ষ্যটা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই কিংবা রিপাবলিক চাই। তার পদ্ধতিগত দিকগুলো কিভাবে বাস্তবায়ন হবে, পথটা, সেটা রাজনৈতিক দল, ছাত্র সমাজ, আমাদের শ্রেণী পেশার মানুষের প্রতিনিধি, সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনার মধ্য দিয়ে কিন্তু ঠিক হবে। সাংবিধানিক কাঠামো পরিবর্তন বা সংবিধানের অনেকগুলো ধারা পরিবর্তন করা বা নতুন করে সংবিধানের খসড়া করা, এটি কি নির্বাচন হওয়ার পরে নতুন সংসদ করবে, নাকি তার আগেই ছাত্র জনতা, রাজনীতিবিদ সবাই মিলে তারা এটা আসলে করতে পারে? আইনগত কোনো বাধা থাকতে পারে কিনা, আপনি কি মনে করেন? না, দেখুন, এই বিষয়টাই আমি আবার বারবার বলছি যে এই বিষয়ে একটা ঐক্যমত্যের জায়গাতে আলাপ আলোচনাটা দরকার। কারণ বিভিন্ন মানে দল বলেন, গোষ্ঠী বলেন, অবস্থানগত পার্থক্য আছে। মানে একটা মত আছে যে এখানে আসলে একটা নির্বাচন হবে, নির্বাচিত সংসদই সাংবিধানিক পরিবর্তনগুলোর জায়গায় যাবে। আবার একটা মত তৈরি হয়েছে যে না, আমাদের সংবিধান এখনই পুনর্লিখন করতে হবে এবং তার মধ্য দিয়ে সেই নতুন সংবিধানকে রেফারেন্ডামের মধ্য দিয়ে আমাদের জনগণের মতামত নিয়ে
সেটাকে গ্রহণ করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করে পরবর্তী সংসদ সেটাকে আবার গ্রহণ করবে। তো এই প্রক্রিয়াগুলো বিভিন্ন দেশে বিভিন্ন রকম উদাহরণ আছে। আমরা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব সেটা, কিংবা কি পথে আমরা হাঁটবো, সেই বিষয়টা আমরা মনে করি যে কোনো একজন ব্যক্তির কিংবা কোনো একটা পক্ষের মতামত কারোর উপরে চাপিয়ে দেওয়ার আসলে, কিংবা সেটাই একমাত্র পথ সেই হিসেবে গ্রহণ করার সুযোগ কম। সেই কারণে আমি মনে করি যে এটাও একটা গণতান্ত্রিক আলোচনার প্রশ্ন, যে প্রশ্নটা রাজনৈতিক দল, শিক্ষার্থী সমাজ এবং শ্রেণী পেশার মানুষের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হয়তো তৈরি হবে, এবং সেখানে জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়াটাই একটা কাঙ্ক্ষিত ব্যাপার। যে কথাটা একটা আমাদের সংস্কারের ক্ষেত্রে জরুরি, কিছু পদক্ষেপ কিন্তু আগেই নিতে হবে। যেমন ধরুন আদালত, আমরা কিন্তু বিচার ব্যবস্থাকে, মানে এটা সবসময় দাবিটা উঠেছে, কিন্তু বিচার ব্যবস্থা কোনো কালেই আসলে শেষ পর্যন্ত একটা স্বাধীন জায়গায় দাঁড়াতে পারেনি। বরং কিভাবে এইটা একটা সরকারি ক্ষমতার ধীরে ধীরে অধীনস্থ হয়ে পড়েছে। বিশেষত নিম্ন আদালত যেভাবে একেবারে সরকারি একটা জায়গায় চলে আসে এবং এই আইন মন্ত্রণালয়ের অধীন করে একটা জাস্ট হুকুম পালনের প্রতিষ্ঠানে পরিণত করেছে, এগুলো বদল কিন্তু এই সরকারের কতগুলো পদক্ষেপ তারা নিজেরা নিতে পারে, যেগুলো বিষয়ে দ্রুত ঐক্যমত্য হবে এবং নির্বাহী ক্ষমতা বলে কিংবা প্রশাসনিকভাবে যে পরিবর্তনগুলো আনা সম্ভব সেগুলো আমাদের করা দরকার। কেননা মানে সব কিছু আমরা ওই এক সংসদে গিয়ে করব, সেই জায়গাটা থাকলে কিন্তু মানুষের যে আসার জায়গাটা সেটা কিন্তু পুরো তার সাথে সঙ্গতিপূর্ণ হবে না। ফলে আমাদেরকে কতগুলো পরিবর্তনের জায়গা এই সময়েই তৈরি করতে চেষ্টা করতে হবে, যাতে করে মানুষ সেই মানে পরিবর্তনের সাথে সাথে নিজেকে আশাবাদীও যেমন রাখতে পারে, তেমনি ঐক্যবদ্ধও রাখতে পারে। সব কিছু তো আসলে সংসদে গিয়ে করা সম্ভব নাও হতে পারে, কারণ আপনি দেখেছেন যে অতীতের যতগুলো রাজনৈতিক সরকার নির্বাচনের আগে, আমি যদি 91 নির্বাচন থেকে দেখি, মানে 90 পরবর্তী 70 অনুচ্ছেদ থাকবে না অনেক প্রতিশ্রুতি ছিল, সন্দেহজনক আইন 54 থাকবে না অনেক প্রতিশ্রুতি ছিল, কিন্তু আমরা এরপরে দেখছি সন্ত্রাস দমন অধ্যাদেশ আইন উল্টো। আমরা কালাকানুন দেখেছি, মুক্ত বাক স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা, কিন্তু আমরা দেখেছি সর্বশেষ মানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, ডিজিটাল অ্যাক্টের মতো খুবই মানে বাজে আইন করে আমাদেরকেও বাকরুদ্ধ করা হয়েছে। যখন যে সরকার এসেছে সেই সরকার সেই আইনের প্রয়োগ সফলভাবে করেছেন, কিন্তু দাবিগুলো আসলে যখন নির্বাচনের আগে থাকে তখন সকলকে আমরা বলতে শুনি যে এই আইনগুলো বাতিল করা হবে, যে কারণে যেই সরকার এই বর্তমান সরকারের কাছে আশাটা অনেক বেশি মানুষের, যে অধ্যাদেশ দিয়ে বা প্রশাসনিকভাবে যেগুলো রদ করা যায়। সেই জন্য তো আপনি বলছেন যে একটা যৌক্তিক সময়ও তাদের দরকার। আপনার কি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন থাকা উচিত? এই বিষয়ে আমাদের একটা ঐক্যমত্যের জায়গায় আসা দরকার। এক একজন এক একভাবে বলছেন, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর। এই সময়সীমা আমার মনে হয় যে, কিংবা কেউ যৌক্তিক সময়, এইটাও বলেছেন। এই যৌক্তিক সময়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ যৌক্তিক সময়ের বিষয়টাই আমার মনে হয় যে আমাদের ঠিক করা দরকার। যেভাবে আমরা কাজগুলো যদি আমরা সুনির্দিষ্ট করতে পারি, তাহলে যৌক্তিক সময়টাও সেভাবে তৈরি হয়ে যাবে। সকল বিরোধী মতের প্রায় সব মানে জাতীয় পার্টি ছাড়া আমরা যদি দেখি যে সকলের প্রতিনিধিত্ব নিয়েই আপনাদের একটা বৃহত্তর একটা আন্দোলন ছিল, এবং আপনাদের সবাই আপনারা একসাথে বসতেন, আপনারা কথা বলেছেন, আপনারা মত বিনিময় করেছেন। তখন থেকে তো এক ধরনের কিছু কথা ছিল যে আপনারা কি ধরনের জাতীয় সরকার, জাতীয় ঐক্যমত্যের সরকার করা, বা সেই যে পলিসি ডায়ালগুলো তখন ছিল। ঠিক আজকের প্রেক্ষাপটে যদি বলি, এখন কি আর আপনাদের মধ্যে সেই একাত্মতা আছে নাকি না, এখন যার যার প্ল্যাটফর্ম থেকে শেষ? দেখুন, আমি আপনাকে রাজনৈতিক আপনার তথ্যগত দিক থেকেও একটু মানে সংযোজন করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল, এবং এটা যে জাতীয় পার্টি সহ তাদের মহাজোট, এরা একটা পক্ষের জায়গায় ছিল, এবং এর বাইরে আসলে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেকার ঐক্য, জোট ইত্যাদি নানাভাবে ছিল। 18 সালের পরে যে জিনিসটা আমরা পরিষ্কারভাবে দেখেছি যে বিএনপি এবং আমাদের গণসংহতি সহ আমরা যে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলেছিলাম, বিএনপি এককভাবে, গণতন্ত্র মঞ্চ, আমরা জোটগতভাবে, আরও অনেকগুলো রাজনৈতিক, মোট 39টি রাজনৈতিক দল একটা যুগপৎ আন্দোলনে এসেছি। আমরা কিন্তু কোনো এক মঞ্চে আসিনি, আমরা যুগপৎ আন্দোলন করেছি যে
একটা এবং আমাদের একটা লক্ষ্য ঠিক হয়েছিল 31 দফা একটা কর্মসূচির মধ্যে। এর বাইরেও যার যার দলগত অবস্থান থেকে, যেমন ধরেন বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারা প্রায় 17, 18, 19টি রাজনৈতিক দল, তারা তাদের নিজেদের মতো জোটগতভাবে তারা তাদের অবস্থান থেকে আন্দোলন করেছে। আবার জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ হেফাজত ইসলামের সাথে যুক্ত অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 6, 7, 8টি রাজনৈতিক দল, তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে কিন্তু আন্দোলন করেছেন। ফলে আন্দোলনটা হয়েছে প্রায় 63টি রাজনৈতিক দল। আমরা তখন এটার একটা খবর বেরিয়েছিল এবং আমরা হিসেব করেছিলাম যে 63টি রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে এবং তারা নিজ নিজ অবস্থান থেকেই আন্দোলন করছে, আবার যুগপৎ ধারায় আন্দোলন করছে, আবার জোটগতভাবে আন্দোলন করছে। তো এইটা এই জায়গাটাই তৈরি হয়েছিল যে জনগণের বৃহত্তর ঐক্যটা তৈরি করার জন্য এই কাঠামোটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। যে রাজনৈতিক পার্থক্য আছে, যার ফলে সবাই হয়তো এক মঞ্চে চলে আসতে পারছেন না, কিন্তু এমনভাবেই সরকার যেহেতু আমাদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে, একটা ফ্যাসিবাদ কায়েম করেছে এবং এর বিপরীতে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাইছি, আমাদের ভোটাধিকারের জন্য আমরা লড়াই করতে চাইছি, তাহলে এই জায়গায় তো একটা কমন বিষয় আছে। ভোটাধিকার তো কোনো দলের না, কোনো ব্যক্তির না, ভোটাধিকার আমাদের সকল নাগরিকের, এবং প্রত্যেকেই যারা ভোটাধিকারকে জরুরি মনে করছেন তারা ভোটাধিকারের জন্য আন্দোলন করবেন। ফলে ওইটা হচ্ছে আমাদের সাধারণ ভিত্তি, এক ঐক্যের একটা ভিত্তি। ওই ভিত্তির উপরে আমরা সমস্ত জনগণকে একটা ঐক্যবদ্ধ করতে চেয়েছি। রাজনৈতিকভাবে ওই ঐক্যটা তৈরি হয়েছিল। আবার পরিস্থিতি পরিবর্তনের কারণে আমরা আলোচনার জায়গাটা অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হয়ে গেছে, যে সবার মধ্যে ওই আলাপ আলোচনাটা সৃষ্টি করা, পরিবেশটাও তৈরি করা। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন এবং সেই আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার প্রক্রিয়াটা করব। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে তা না, ছাত্ররা যারা এত বড় একটা আন্দোলনের অগ্রণী ভূমিকায় থাকলো, তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক চিন্তা এখন বেশ মানে যাকে বলে সংগঠিতভাবে এবং একটা কি বলে অঙ্গীকারের সাথে তৈরি হচ্ছে। ফলে তারাও একটা বড় স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হয়েছেন, যাদের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। দেশের সমস্ত শ্রেণী পেশার যে মানে সংগঠনগুলো আছে, প্রতিনিধিত্ব আছে, তাদের সাথে আলাপ আলোচনার প্রয়োজন আছে। ফলে এইটা একটা বড় ধরনের সমাজে মানে বলতে পারেন যে সংলাপ এবং আলোচনার একটা প্রক্রিয়ার দাবি করে, যেটার মধ্যে থেকে আমরা হয়তো বেরোতে পারবো। এখন এইটাকে মানে যাকে বলে উদ্যোগটা তো প্রত্যেকেরই নেওয়ার ব্যাপার আছে, প্রত্যেকের অবস্থান থেকে এটার উদ্যোগের ব্যাপার আছে। একই সাথে আমি বলবো যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেহেতু একটা সুনির্দিষ্ট লক্ষ্য সবাইকে নিয়ে যেতে চাইছেন, সুতরাং এবং যেতে যাওয়াটা তাদের ম্যান্ডেট কিংবা তাদের কর্তব্য, সেই জায়গায় তাদেরও কর্তব্য আছে সকলের মধ্যে এই ডায়ালগটা সফল করা। অবশ্যই আপনার কথা যেটা বলছে এটা তো চলমান প্রক্রিয়ার অংশ এবং এটাই হওয়া উচিত। আমরা দেখলাম এই সরকারের সময় অনেকগুলো দাবি দাবা হঠাৎ করে রাজপথ বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের হয়তোবা তাদের যৌক্তিক দাবি নিয়ে যাচ্ছে, এতদিন যেতে পারে নাই। একে সরকার একটা খুবই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়েছে। তখন সর্বশেষ আমাদের জন্য খুবই মানে সকলের একটা আশঙ্কা বিষয়, আমাদের সবচেয়ে বৈদেশিক মুদ্রা উপার্জনের যে দুটো সবচেয়ে বড় মাধ্যমে, একটা যে আমাদের প্রবাসী ভাইরা, একটা আমাদের রপ্তানিমুখী শিল্প, সেই পোশাক শিল্পে প্রচণ্ড অসন্তোষ, অস্থিরতা, বিশেষ করে গত কয়েকদিন থেকে। আপনার কি মনে হয় এটা কি কোনো কৃত্রিম সংকট, নাকি এটা আসলে যৌক্তিকতা আছে, বা ঠিক এইটা থেকে আমরা উত্তরণের উপায় কি, আপনি কি মনে করেন? এই সরকারের সামনে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, যে অর্থনৈতিক চ্যালেঞ্জটা তৈরি করেছে বিগত সরকার, মানে পতিত সরকার। এখন সেই ক্ষেত্রে তাদের এইটাকে অগ্রাধিকার দিয়ে অনেকগুলো মানে ব্যবস্থা নেওয়া দরকার, বিশেষত রপ্তানি খাত, আমাদের প্রবাসীদের খাত। আমাদের প্রবাসীরা নতুন যাত্রায় যে অত্যন্ত উৎসাহের সাথে অংশ নিচ্ছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন। এক মাসে একেবারে আমাদের রেমিটেন্সের ফ্লো অনেক বেশি বেড়ে গেছে। দেশের ভেতরে আমাদের এই রপ্তানি খাতের শিল্পগুলো এখন হুমকির মুখে পড়েছে। দুটো জায়গা, একটা তো বাস্তবতার জায়গা আছে যে শ্রমিকদের মজুরি মানে অত্যন্ত কম, এবং শ্রমিকদের মজুরি এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার মান কমে যাওয়া, প্রকৃত আয় কমে যাওয়া, এই হিসেবটা তো আমরা বহুবার দেখেছি। সেই বাস্তবতাটা কিন্তু আছে, সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু এখানে ষড়যন্ত্র মানে কাজ করতে পারে, বিশেষত
যারা পতিত এই সরকার, তারা নানাভাবে ষড়যন্ত্রের জায়গাটা করছেন। এবং আমার তো মনে হয় না যে কলকারখানা বন্ধ হয়ে গেলে এটা ঠিক কোনো রাজনৈতিক দলের, যারা বিশেষত আন্দোলনকারী রাজনৈতিক দল, তাদের কারোরই কোনো লাভের কিছু নাই। কলকারখানা বন্ধ হয়ে গেলে দেশে অচলাবস্থা সৃষ্টি হলে এটা বরং পতিত শক্তির জন্য তাদের একটা জায়গা হবে যে আমরা চলে গেলাম, এখন যে সরকার আসলো তারা আসলে দেশ চালাতে পারছে না। তো সুতরাং এরা নৈরাজ্য সৃষ্টি করার একটা সবসময় চেষ্টা করতে পারে, সেই দিক থেকে অনেক সতর্ক থাকা দরকার। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন যেভাবে কাজ করলে মানুষের মধ্যে কিংবা সকল পক্ষের মধ্যে একটা নিরাপত্তার বোধ তৈরি হয়, সেই জায়গাটা একটা এখনো পর্যন্ত মানে ওই মাত্রায় পৌঁছেনি। তার ফলে অনেক সুযোগ সন্ধানীরা তারা সুযোগ গ্রহণ করছে। এই সব বিষয়গুলোতে আরও অনেক দ্রুত এবং বলতে পারি যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। একই সাথে আমরা মনে করি যে রাজনৈতিক দল, শিক্ষার্থী সমাজ সবারই এখানে একটা দায়িত্বের জায়গা আছে, যাতে করে দেশে কোনো সুযোগ সন্ধানী কিংবা পতিত স্বৈরাচারের কোনো পক্ষ কোনো ধরনের এই ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, কারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। তার জন্য ছাত্ররাও উদ্যোগ নিচ্ছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সব জায়গায় চেষ্টা করছি যে এই জনশৃঙ্খলা রক্ষায় ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ জায়গাটা, এটাকে শক্তিশালী করার এবং ভূমিকা রাখার, যাতে করে এই নানা ধরনের অরাজকতা তৈরি করে কেউ পরিস্থিতি ঘোলাটে করতে না পারে। অনেক ধন্যবাদ জোনায়েদ সাকি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জোনায়েদ সাকির সঙ্গে বলানো অনুষ্ঠানে। আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।